পার ক্যাপিটা ইনকাম ডেফিনেশন আমরা লিখবো পিসিআই ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম বাই টোটাল পপুলেশন। ধরে নিলাম আমাদের ন্যাশনাল ইনকাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে, আর আমাদের জনসংখ্যা কত হচ্ছে 10 জন। তো 10 জন যখন এটা দিয়ে ডিভাইড দেবো অ্যান্সার আসবে 10, 10 হবে পিসিআই পার ক্যাপিটা ইনকাম। এবার আমরা ডিটেলসটা বুঝবো, ঠিক আছে। ন্যাশনাল ইনকামকে যদি আমরা জনসংখ্যা দিয়ে ভাগ দেবো তো আমরা কি পাবো, পার ক্যাপিটা ইনকাম। তা পার ক্যাপিটা ইনকাম বেসিক্যালি শুধু কি দেশের বেরোয়, কোয়েশ্চেন প্রথম। হ্যাঁ, পার ক্যাপিটা ইনকাম কোনো একটা দেশেরও বার করতে পারি ফর কান্ট্রি, কোনো একটা ডিস্ট্রিক্টেও বার করতে পারি, কোনো একটা অঞ্চলেরও বার করতে পারি রিজন, আর আমরা কোনো একটা বাড়িরও বার করতে পারি, ঠিক আছে। তো বেসিক্যালি সরকার এগুলোকে কিভাবে বার করে, কোন স্টেট ওয়াইজও বার করতে পারে, এটা গভর্নমেন্টও একটা দেশ ওয়াইজও বার করতে পারে, আর একটা ডিস্ট্রিক্ট ওয়াইজও বার করতে পারে, আর একটা ব্লক হিসাবেও বার করতে পারে। ওই জন্য যখন ভিডিও হবে তখন তোমাকে সাবমিট করতে হবে তোমাদের অঞ্চলে পার ক্যাপিটা ইনকাম কত, বুঝতে পেরেছো। দেখবে কোনো ভিডিওর সাইটে যাবি বা ওই অঞ্চলে ব্লকের সাইডে যাবি, তোদের একটা ব্লকের নাম বলে ওই ব্লকে যেয়ে চলে যাবি সাইডে, দেখবি পার ক্যাপিটা ইনকাম কি সব পাবি, কোনো একটা রিজনাল আমরা বার করতে পারি। এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, পার ক্যাপিটা ইনকামে কি বাচ্চাদের ইনক্লুড থাকে, বাচ্চারা নিউ বর্ন বেবি, না একটা 15 বছর পর না 18 বছর পর ইনক্লুড হবে, কোয়েশ্চেন এটা কি হবে অ্যান্সারটা। ধরে নে আমরা পার ক্যাপিটা ইনকাম করছি একটা বাড়ির, ঠিক আছে, একটা বাড়িতে প্রথমে বাবা, তারপরে মা, তারপরে দাদা, তারপরে ভাই, এবার এর আর একটা ছোট বাচ্চা আছে। তো বাড়িতে কতজন আছে, 5 জন, তার মধ্যে এর বয়স হচ্ছে 10 ইয়ার, ঠিক আছে। কিন্তু এখানে শুধু এরা 2-3 জন আয় করছে, কে, বাবা, দাদা আর ভাই। তো এরা 3 জন মিলে আয় করছে ধরলে 1 লাখ টাকা, 1 লাখ টাকা আয় করছে 3 জন মিলে। তো ওই বছরে আমরা পার ক্যাপিটা ইনকাম বার করছি ওই বাড়ি। তখন কি করতে হবে না, বাড়িতে কত ইনকাম হচ্ছে, ঠিক আছে, বাই কত করে দেবো, 5 জন। তো কত হবে অ্যান্সার, 20,000। তো 20,000 হয়ে গেল। তো এটা হচ্ছে ওদের বাড়ির পার ক্যাপিটা ইনকাম। তো পার ক্যাপিটা ইনকামে বাচ্চাদেরও, it is a total population, it is the average income of our country, it is the average income of our state, যদি স্টেটে বার করি, it is the average income of our district, যদি ডিস্ট্রিক্টে বার করি। কোয়েশ্চেন তাহলে এখানে গুলাবার কিছু নেই, কোয়েশ্চেন এভাবে দিতে পারে। পার ক্যাপিটা ইনকাম সবাই জানবে যারা বিশেষ ক্যান্ডিডেট বা সিজিএল ক্যান্ডিডেট, যে ন্যাশনাল ইনকাম ডিভাইড বাই পপুলেশন। কিন্তু এখানে কি বাচ্চাদের ইনকাম থাকবে, হ্যাঁ বাচ্চারও এভারেজের মধ্যে পড়ে যাবে, যে বাচ্চাটারও ইনকাম কত হচ্ছে 20,000 টাকা পার ইয়ার ধরলে। তোমাদের মধ্যে যোদ্ধাগুলো সবারই ইনকাম আছে, তোমার ইনকাম কর না, কিন্তু পার ক্যাপিটা ইনকামে তোমার ইনকাম ইনক্লুড আছে। তাহলে কি এখানে আমাদের যে দেশের যা আমরা ধরলাম, আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম ধরলাম আমরা ধরলাম মাসে কত, 10,000 টাকা, তাই না। এই যে 10,000 টাকা মাসে পার ক্যাপিটা ইনকাম আমাদের দেশের, দ্যাটস মিন তোমার ইনকাম, তুমি ইনকাম করছো না, তাও তোমার ইনকাম হচ্ছে কত, 10,000 টাকা। আর মুকেশের ইনকাম হচ্ছে কে, 10,000 টাকা। কে মুকেশ, না আম্বানি, তারও ইনকাম কত হয়ে গেল, 10,000 টাকা। বুঝতে পেরে গেছিস তাহলে, এটা হচ্ছে পার ক্যাপিটা। এবার আমরা পার ক্যাপিটা ইনকাম কেন বার করব, প্রথম কোয়েশ্চেন লিখবো, পার ক্যাপিটা ইনকাম পিসিআই ইজ অলসো নোন এজ এভারেজ ইনকাম। এবার নেক্সট হচ্ছে GDP PCI. What is GDP in PCI? The gross domestic product আর per capita income. তা আমাদের GDP and PCI কি হবে না, কি হয়ে যাবে GDP বাই, হ্যাঁ, টোটাল পপুলেশন TP। বুঝতে পারলি, যেটা বেরোবে সেটা কি হবে, GDP and টোটাল পপুলেশন। অ্যাট প্রেজেন্ট আমাদের জিডিপি অ্যান্ড পিপিআই হচ্ছে এইটা, আর আমাদের এই জিডিপি অ্যান্ড পিপিআইতে র্যাঙ্ক হচ্ছে কত, 142। আর জিডিপি অ্যান্ড পিপিআই ফার্স্ট কান্ট্রির নাম কি হচ্ছে, যে ফার্স্ট লুক্সেমবার্গ, তাই না। এই দেশে জিডিপি অ্যান্ড পার ক্যাপিটা সব থেকে বেশি। ইন্ডিয়া কত নম্বর র্যাঙ্ক আছে, 142 অ্যাকর্ডিং টু কে পাবলিশ করবে, ওয়ার্ল্ড ব্যাংক না আইএমএফ। যেটা জিডিপি বা যেটা পার ক্যাপিটা ইনকাম বেরোয়, মনে রাখবি যেটা পিসিআই বেরোয়, যদি বেরোলো আমাদের পিসিআই হলো তাহলে 25,000, ঠিক আছে। তো এই 25,000 এগুলো সব অ্যানুয়াল দেয়, হ্যাঁ,
ওটাকে আমরা 12 দিয়ে ভাগ করলে মাসে পাবো, ঠিক আছে? ওগুলো যেগুলো দেবে এগুলো সব অ্যানুয়াল দেবে, মাথায় রাখবি যে পিসিআই কিন্তু মাসের তোকে দেবে না। তুই শুনেই ভাববি যে 2 লাখ টাকা পিসিআই হয়ে গেল, কি করে হয় তাহলে? এক একটা লোক পিসিআই 2 লাখ টাকা করে পাচ্ছে মাসে, না ওটা বছরে, ওটা 12 দিয়ে ভাগ করবো, যেটা আসবে সেটা মাসে এক একটা ব্যক্তির আয় হবে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি একটা ব্যক্তি আয় করে ওটা না, অন অ্যান এভারেজ। এটা বেসিক্যালি পিসিআই মেজারমেন্ট এই জন্যই করে না, এটাও বেসিক্যালি একটা দেশের বা একটা অঞ্চলের বা একটা ডিস্ট্রিক্টের স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে আমরা চেক করতে পারি। ধরে নে আমাদের মালদার পিসিআই হচ্ছে সবথেকে কম, ধরে নিলাম মালদার পিসিআই হচ্ছে মাত্র 20K, সেখানে ইয়ারলি, বুঝতে পারলি? তাহলে মাসে কত বেরোবে? 2600 কিছু বেরোবে, কত? হ্যাঁ, আরো কম বেরোবে, তাই না? 12 কোটি 1800 মতো, 1800-1700 এমনি বেরোবে। আর আমার ধরে নিলে কলকাতার পিসিআই ধরে নিলাম বেরোয় গেল 5 লাখ, তাহলে কলকাতার স্ট্যান্ডার্ড অফ লিভিংটাতে বেড়ে যাবে না? স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে কি? হ্যাঁ, কিভাবে থাকছে স্ট্যান্ডার্ড, তাই না? ভালো খাচ্ছে, ভালো এডুকেশন পাচ্ছে, ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, রাস্তাঘাট, ভালো ট্রান্সপোর্ট আছে, তাই না? ভালো মেডিকেল সিস্টেম আছে, স্বাস্থ্য ভালো আছে, তো এগুলো সব। তো আমরা যেসব দেশে পিসিআই সব থেকে বেশি থাকবে সেসব দেশে ওই জিনিসগুলো ইনফ্রাস্ট্রাকচার বল বা স্ট্যান্ডার্ড অফ লিভিংটা মানে থাকার, মানে থাকছি তো আমিও, আর থাকছে তো একটা রিস্কাওয়ালাও, কিন্তু আমার থাকা বা তোমার থাকাতে আর রিস্কাওয়ালা থাকছে কি একই থাকছে? বা একটা আইপিএস অফিসারও তো বেঁচে আছে, একটা রিস্কাওয়ালা তো বেঁচে আছে, তো আইপিএস অফিসারটা যেভাবে রিস্কাওয়ালা কি ওইভাবেই লাইফ লিড করছে না, ও একটা লাক্সারি লাইফ, ওর স্ট্যান্ডার্ড অফ লিভিংটা খুব বেশি আইপিএস অফিসারে। তোমার হচ্ছে এই স্ট্যান্ডার্ড অফ লিভিং দেখে তো ডিআর অ্যালাউন্স দেওয়া হয়, তাই না? ডিএটা দেওয়া হয়, কারণ স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের। ওই জন্যই তুমি গ্রুপ ডিতে চাকরি করবে, তোমার ডিএ থাকবে কত থাকবে ডিএ? হ্যাঁ, সিটি অ্যালাউন্স থাকে, ওটা আলাদা, হ্যাঁ ওটা সিটি অনুযায়ী দেবে। ডিএটা কম থাকবে, আর যখন তুমি আইপিএস অফিসার হবে তখন তোমার ডিআইটা প্রচুর বেড়ে যাবে। ডিএটা বাড়ায় কেন? জানো তুমি ওইরকম স্ট্যান্ডার্ড, তুমি কোথাও গেলে তুমি গাড়িতে যাবে, তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বেড়ে যাবে, তাই না? সেই জন্য তোমাকে বেশি টাকা পে করবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে এবার পিসিআই জিডিপি বার করতে, আমরা পিসিআই ন্যাশনাল ইনকাম বার করতে শিখে গেছি, তাই না? ঠিক আছে, এখানে কোনো নেই। আর আমরা এখানে একটা জিনিস দেখে নিই, যখন 1868 সালে আমাদের প্রথম পিসিআই বেরিয়েছিল কত বলতো? 20 টাকা। যেটা আবার 1901 সালে 1901 থেকে 5-এর মধ্যে যেগুলো ক্যালকুলেট করবে তখন লর্ড কার্জন বার করবে, এটাকে বার করবে দাদাভাই নৌরোজি, তাই না? কিন্তু কোনো প্র্যাকটিক্যাল ওয়েতে থাকবে না খুব একটা, তখন হবে 30 টাকা। প্রথম সাইন্টিফিকলি যে মাপবে সে মাপবে কে? ভিকে আরবি রাও, সে করবে কত? 62 টাকা, ঠিক আছে? বলছি ভিকে আরবি রাও। হ্যাঁ, এগুলো আমি বলে দিচ্ছি একটু পরে, তাকে লিখে আমরা এমসিকিউ টাইপে লিখে নিই, ঠিক আছে? কিছু এমসিকিউ লিখে নিই, তাহলে লিখবো ফার্স্ট ন্যাশনাল ইনকাম মেজার্ড, কিছু এমসিকিউ লিখে নে। ফার্স্ট ন্যাশনাল ইনকাম মেজার্ড ইন ইন্ডিয়া, দাদাভাই নৌরোজি, কত সালে? 76 লিখে রাখতে পারে, 68 সালেও হয়েছিল, ঠিক আছে? 1968, তাহলে শুধু 1968-এও কিছু জায়গায় 1968 পাবি, কিছু জায়গায়। হ্যাঁ, ন্যাশনাল ইনকাম ফার্স্ট মেজার্ড বাই দাদাভাই নৌরোজি ইন 1868, 1868 সালে, ঠিক আছে? দাদাভাই নৌরোজি প্রথম মেজার করেছিল, কিন্তু ও যখন মেজার করেছিল না একদম পিওরলি এগ্রিকালচার ভ্যালুকে মেজার করেছিল, আর কিছু ভ্যালুকে মেজার করেনি। তো প্রথম তো এইভাবে মেজার করা যায় না, কি করে পাবি বল? সব ডাটা পাবি তুই? তো পাবে না, ওরা প্রথম একটা মেজার, ও ড্রেন অফ ওয়েলথ থিওরি দেবে পরে। তো নেক্সট হচ্ছে এটা, তো এবার তো এটা সাইন্টিফিক ওয়েতে যে প্রথম মাপবে, সাইন্টিফিক ওয়ে ছিল না তো? সাইন্টিফিক ওয়ে মানে কি? মানে ঠিকঠাক ওর বিজ্ঞান সমস্ত জিনিস আছে, তাই না? তো ওই যে সাইন্টিফিক ওয়েতে যে প্রথম ন্যাশনাল ইনকাম মাপে, সেই লোকটার নাম হচ্ছে ভিকে আরভি রাও। ভিকে-আর-ভি রাও, সে ফার্স্ট কি সাইন্টিফিক ওয়েতে ন্যাশনাল ইনকাম মাপে, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা মুখস্থ করবি। তারপরে এখানে আসবে যখন এটা সালটা হবে 1931-32, 1931। হ্যাঁ, ভিকে আরভি রাও ফার্স্ট সাইন্টিফিক ওয়েতে ন্যাশনাল ইনকাম মাপে, ঠিক আছে? কিন্তু ভারত যখন স্বাধীন হবে তারপরে যে ন্যাশনাল ইনকাম মাপবে, কে মাপবে? লিখবো আফটার
India's first national income measured by PC Mahalanobis in 1951. আমরা লিখব 1868 সালে in 1868 the PCI of India 20 রুপি, 20 টাকা। তারপর আমাদের পিসিআই লর্ড কার্জনের সময় এটা হয় 1904-5 সালে, তখন এটা হবে আমাদের কত, পিসিআইটা হবে 30 টাকা। ঠিক আছে, প্রথমে থাকবে 20 টাকা, তারপর লর্ড কার্জন মাপবে তখন হবে 30 টাকা, তারপরে এর মাপে 62 টাকা, তাই না? হ্যাঁ, ভিকে আর ভি রাও 1932 সালে মাপবে 62 টাকা। ওই 3-4-5-এ বলতো লর্ড কার্জন কেন ফেমাস ছিল? আর ইম্পর্টেন্ট কেন থাকবে? কে বাংলা ভাগ কে করেছিল? আইডিয়া কে দিয়েছিল? লর্ড রিজলে, তাই না? লর্ড রিজলে ফার্স্ট বঙ্গভঙ্গ আইডিয়া দিয়েছিল, তাই না? আর ই করেছিল। আর কে বলেছিল, একটা ফেমাস কোটেশন ছিল লর্ড কার্জনের, আই এম গিভিং এ মুসলিম প্রভিন্স, তাই না? এটা কে বলেছিল? লর্ড কার্জন বলেছিল যে আই এম গিভিং আমি তোমাদেরকে একটা মুসলিম রাজ্য দিচ্ছি, তাই না? প্রভিন্স, অঞ্চল দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আর সে সময় আরআরবিও তৈরি হয়েছিল, তাই না? এবার আমরা এখানে লিখবো, বলতো সব থেকে বেশি ন্যাশনাল আমাদের সব থেকে বেশি ট্যাক্স কোন স্টেট পে করে? মহারাষ্ট্র, কেমন লাগবে? হ্যাঁ, তারপরে সব থেকে বেশি সেভিংস কি সেভিংস বলতো? আমরা যে সেভিংস করি সব থেকে বেশি কারা সব থেকে বেশি সেভিংস করে? এই কোয়েশ্চেনটা আছে, হাউস হোল্ড সেভিংস, এটা লিখে রাখবি। হ্যাঁ, যে সব থেকে বেশি সেভিংস হচ্ছে কি? হাউস হোল্ড সেভিং। দেখলে জিডিপি যদি আমাদের 100 টাকা হয়, তাহলে আমরা জিডিপির যেটা হচ্ছে ম্যাক্সিমাম পার্ট, আমরা জিডিপি কিভাবে আসে না, আমাদের 15.4% আসে কোথা থেকে? এগ্রিকালচার সেক্টর বা প্রাইমারি সেক্টর থেকে, বা প্রাইমারি সেক্টর, এগ্রিকালচার সেক্টর ইজ অলসো নোন এজ প্রাইমারি সেক্টর। তারপরে 23% কোথা থেকে আসবে? ইন্ডাস্ট্রি সেক্টর, বা এটাকে আরেকটা নাম সেকেন্ডারি সেক্টর, ঠিক আছে? আর এটাকে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিসেস সেক্টর। আর বাদ বাকি যেটা আসে 61.5% যেটা আসবে কোথা থেকে না? সার্ভিস সেক্টর। তা আমাদের যদি এখন 3 ট্রিলিয়ন জিডিপি হয়, তাহলে আমরা ম্যাক্সিমাম আসবে কোথা থেকে? তার 61% আসবে সার্ভিস সেক্টর বা যেটা টার্সিয়ারি সেক্টর বলি, আর সেকেন্ডারি সেক্টর থেকে 23% আসবে, আর সেখানে আমাদের এগ্রিকালচার সেক্টর থেকে আসবে 15.14%। আমাদের যে ইন্ডাস্ট্রি আছে না, এই যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের সব থেকে মেন ইন্ডাস্ট্রি কি বলতে? যেখান থেকে প্রচুর টাকা আয় করবে, প্রচুর লোক কাজ করবে, প্রচুর টাকা, টেক্সটাইল, মনে রাখবে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি সব থেকে বেশি। টেক্সটাইল আমাদের মেন ইন্ডাস্ট্রি কি হচ্ছে তাহলে? টেক্সটাইল। ইম্পোর্ট গুডস, আমরা যেগুলো ইম্পোর্ট করি, ঠিক আছে, গুডস। তো এই যে ইম্পোর্ট করি যে এটা গুডস, তা আমরা কি টাইপের গুডস সব থেকে বেশি ইম্পোর্ট করি? প্রথম হবে ম্যানুফ্যাকচার আমরা 51.7% কি করি? ইম্পোর্ট করি। নেক্সট হচ্ছে ফিউল অ্যান্ড মিনারেল বা মাইনিং, ফিউল অ্যান্ড মাইনিং হচ্ছে 30%। আর তারপরে হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট, যেটা হবে কত? 8.1%। আর তো বাদ বাকি আদার কিছু থাকবে, যেটা হবে এইভাবে থাকে 100%-এর মতো থাকে, ঠিক আছে? হ্যাঁ, এগ্রিকালচার প্রোডাক্ট। তো আমাদের যদি যেগুলো ইম্পোর্ট করি তার মধ্যে সবথেকে বেশি ম্যানুফ্যাকচারাল প্রোডাক্ট ইম্পোর্ট করি, ঠিক আছে? আমরা পরে পড়বো এগুলো নিয়ে, সে কী প্রোডাক্ট, আগে যে কনসেপ্টগুলো জান। আর যে ইম্পোর্ট করি তা আমাদের মেন ইম্পোর্ট পার্টনার্স কারা? আমরা সব থেকে বেশি কাদের থেকে ইম্পোর্ট করি? কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? মেন ইম্পোর্ট পার্টনার, তো যেভাবে থাকবে অ্যান্সার ওইভাবে করি। প্রথমে দেখে নিবি, প্রথম হবে আরব লীগ 1 নাম্বার, 2 নম্বর হবে চায়না, 3 নম্বর হবে আসিয়ান, তারপর হচ্ছে ইউরোপ ইউনিয়ন, 5 নম্বর হবে ইউএসএ। তো যদি বলি সব থেকে বেশি আমরা ইম্পোর্ট কোথা থেকে করি? ইম্পোর্ট আরব লীগ থেকে।
তারপরে সেকেন্ড আছে চায়না থেকে, তারপরে আছে আসিয়ান কান্ট্রি, আসিয়ান কাউন্ট সাউথ ইস্ট এশিয়ান যে কান্ট্রিগুলো আছে ভারতের এই পাশে, সেগুলো আসিয়ান, সেখান থেকে 3 নাম্বার ইম্পোর্ট। তারপরে ইউরোপ ইউনিয়ন মানে ইউরোপের দেশগুলো থেকে, আর তারপর হচ্ছে ইউএসএ থেকে, ঠিক আছে, আমরা ইম্পোর্ট করি। তো যদি এইভাবে দেখতে এইভাবে করবো, আর যদি কোন দেশ থেকে বেশি ইম্পোর্ট হবে তাহলে কী হবে, তাহলে এখান থেকে বেরিয়ে আসবে চায়না হয়ে যাবে 1 নাম্বার, তারপর হয়ে যাবে ইউএসএ, তারপর আবার পরপর হবে, কিন্তু ও দেবে না, চায়না ইউএসএ মনে রাখলে মনে হবে 1 নাম্বার আর 2 নাম্বার, বুঝতে পারলি? ভালো করে কোশ্চেন দুটো ভাবে আসতে পারে। সব থেকে বেশি ইম্পোর্ট করি আরব লীগ থেকে, চায়না, আসিয়ান, ইউএই, ইউরোপ ইউনিয়ন, আর তারপর হবে ইউএসএ। আর যদি বলে দেশের মধ্যে কোন হবে তাহলে কি হবে অ্যান্সার, চায়না আর ইউএসএ, তাই না? ইম্পোর্ট পার্টনার, মেজর ইম্পোর্ট পার্টনার। তাহলে মেন আমাদের এক্সপোর্ট পার্টনার কার আছে, কাদেরকে আমরা এক্সপোর্ট করি, তাই না? দেখে নেব, দেখে নেই। যদি সব থেকে বেশি এক্সপোর্ট করি প্রথম আরব লীগকে, তারপরে এক্সপোর্ট করি ইউরোপ ইউনিয়নকে মানে ইউরোপের দেশগুলো, তারপরে হচ্ছে ইউএসকে মানে ইউএসএকে, ঠিক আছে, আর তারপরে হচ্ছে আসিয়ান কান্ট্রিগুলোকে, তারপরে হচ্ছে চায়নাকে এক্সপোর্ট মানে এক্সপোর্ট করি আমরা, পাঠাই মাল সব থেকে বেশি, ঠিক আছে। আর যদি শুধু অনলি দেশের হতে যায় তাহলে কে বেরিয়ে আসবে, ইউএস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ঠিক আছে, ওকে প্রথম করি, আর এদিক থেকে কি বেরিয়ে আসবে, চায়না, ঠিক আছে। এটা উল্টে দিবি শুধু। তাহলে এক্সপোর্ট করি, তাহলে কি ধরনের জিনিস আমরা এক্সপোর্ট করি, এটা কোশ্চেন আসতে পারে, লিখে রাখবো। এক্সপোর্ট গুডস, মেজর এক্সপোর্ট গুডস কি হবে, ম্যানুফ্যাকচারিং হবে 70.5, ফিউল অ্যান্ড মাইনিং প্রোডাক্টই হবে 13.8%, তারপরে এগ্রিকালচারই হবে 12%, এগ্রিকালচার সেম আছে, আর বেশি কিছু জানতে হবে না, আরও অনেক কিছু আছে, তাহলে আদার্স আছে 2.9% টোটাল হয়ে গেল। কোন মিনিস্ট্রি এই জিডিপিটাকে মেজারমেন্ট করে, কোন ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি কোন ডিপার্টমেন্ট, কি হবে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, মোসপি, ঠিক আছে। তো লিখবো জিডিপি ইজ মেজার্ড বাই কি, মসপি। আর যদি বলে কোন অর্গানাইজেশন বা অফিস করে, কি হবে, সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস বা অর্গানাইজেশন, বুঝতে পেরেছিস, লিখে রাখবি। মস্তি লয়, মস্তির ফুল ফর্ম বলছে। মিনিস্ট্রি অফ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। তারপরে হোয়াট ইজ লিখিস না, হোয়াট বেস ইয়ার ইউজ ইন দ্য ক্যালকুলেটেড পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে কোন বেস ইয়ারটা ইউজ করা হয়, বেশ 11, ওটা মানে 11-12 মেরে দিবি, কোয়েশ্চেন এসছে ওগুলোই বলছে। হুইচ স্টেট হ্যাজ কারেন্টলি হাইস্ট পার ক্যাপিটা ইনকাম, কোন স্টেটে সব থেকে বেশি পার ক্যাপিটা ইনকাম হয়ে আছে, মহারাষ্ট্র, ঠিক আছে। তারপরে হবে অ্যাট প্রেজেন্ট হাউ মাচ পার ক্যাপিটা ইনকাম বেসড অন মার্কেট, কত পার ক্যাপিটা ইনকাম অ্যাট প্রেজেন্ট, 1,03,007 টাকা, যেটা বছরে 12 দিয়ে ভাগ করবি, মাসে বেরিয়ে যাবে, ঠিক আছে, গেল কোয়েশ্চেন। বলতো হাউ মাচ ডাজ দ্য প্রাইমারি সেক্টর কন্ট্রিবিউটস ইন জিডিপি, জিডিপিতে প্রাইমারি সেক্টর 15%, ঠিক আছে। যদি কোয়েশ্চেনে যদি না থাকে 26% থাকে, 20% থাকে, 53% থাকে, 14% থাকে, কি হবে, তারপর দ্য সার্ভিস সেক্টর কন্ট্রিবিউট, কত পার্সেন্ট কন্ট্রিবিউট করে সার্ভিস সেক্টর, হাই সেক্টর, সব থেকে বেশি জিডিপি কন্ট্রিবিউট হয়, তাই না, একদম। তারপর হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়াস পে ইনকাম ট্যাক্স, ইন্ডিয়ার কত পার্সেন্ট লোক ইনকাম ট্যাক্স দেয়, ইন্ডিয়ার যদি জনসংখ্যা হয় 121 কোটি, তো কত পার্সেন্ট লোক ইনকাম ট্যাক্স পে করে, অ্যাবাউট 3%। অ্যান্সার আছে 15, 20, 9, 3, কি হবে অ্যান্সার, 3 অ্যান্সার হবে। আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো করে দিচ্ছি, ঠিক আছে। হুইচ ইজ নট অ্যাডেড ইন দ্য ক্যালকুলেশন অফ ন্যাশনাল ইনকাম, এ দ্য মানি ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস, বি দ্য সোল্ড ভ্যালু অফ
ওল্ড ফ্রিজ। সি সার্ভিস রেন্ডার বাই দ্য হাউস ওয়াইফ। ডি, সি হলো, ডি হচ্ছে বি অ্যান্ড সি বোথ। তো অ্যান্সার ইজ, এবার দেখ এই বর্ণালী, দেখ প্রথমের তো ওটা তো যোগ করি, কিন্তু দেখ আমরা বলে না পুরোনো সেকেন্ড হ্যান্ড জিনিসের যোগ করি না, বলে ন্যাশনাল ইনকাম যোগ করি, ন্যাশনাল ইনকাম জিনিস করি না, হাউস ওয়াইফের টাকা, ভিকারির টাকা, এগুলো যোগ করি না। তো অ্যান্সারে তো বি আর সিটা হচ্ছে না, তো ওই জন্য ডি এর অ্যান্সারটা রাইট হচ্ছে। বোথ বলেছে ওখানে, বুঝতে পেরেছি কেসটা? হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেন আসবে তো, ধরে ভাবিস না, গুলাবে একটু, ঠিক আছে? তুই হলে দেখলি না, তুই জানবি হয়তো নট ইনক্লুডিং দেখলি না, ইনক্লুডিং ইন ন্যাশনাল ইনকাম দিয়ে দিলে, একটু ভাবতে হবে। হ্যাঁ, বা হয়তো প্রথমে মেরে কি হতো, তাহলে কি হতো বলতো? ভালো কোয়েশ্চেন করছে। যদি হুইচ ইজ দ্য নট অ্যাডেড ইন দ্য জিডিপি, কি হতো? আগে ভাব, জিডিপিতে কি ইনক্লুড, মানি ভ্যালু এটা ইনক্লুড হতো? জিডিপি বলেছে, ফ্রিজ যে কি সেকেন্ড হ্যান্ড, আর জিডিপি তে কি সেকেন্ড হ্যান্ড ইনকাম হয়? ন্যাশনাল ইনকামে আমরা যখন গ্রস আর নেট, গ্রস সাথে নেটের কোনো গল্প নেই, ডেপ্রিসিয়েশন, তো ওখানে ফাইনাল গুডস এন্ড প্রডিউস, সেকেন্ড হ্যান্ডের কথা তো আসছে না। তো ন্যাশনাল ইনকাম জিডিপিতে সেকেন্ড হ্যান্ডের কোনো কিছু, কিন্তু সেকেন্ড হ্যান্ড কেউ যদি ব্যবসা করে তো ব্যবসাদারের টাকাটা জিডিপিতে ইনক্লুড হবে। তাহলে আমি হচ্ছে ওয়েলএক্স, বুঝতে পারলি? তো আমি সেকেন্ড হ্যান্ডে ব্যবসা করছি, কিন্তু আমি যেহেতু ব্যবসা করছি তাই আমি এবছর কত টাকা ব্যবসা করলে আমার ইনকামটা দেখাতে হবে, ওইটা ইনকাম মেথডে চলে যাবে। বুঝতে পারছি গল্পটা? আমার ইনকামটা চলে যাবে যে হ্যাঁ এত টাকা ইনকাম করলো, কিন্তু আমি তো পুরোনো জিনিসই বিকলাম, কিন্তু আমার ওগুলো আর ন্যাশনাল ইনকামে যাবে না। তবে এখানে অনেক ডিপলি অ্যানালাইসিস আছে, করলে করা যাবে। করলে বল, আমি করবো অবশ্যই। কোনো একটা সম্পত্তি যদি তুই কেনার জন্য নিস, যারা কন্টিনিউ ব্যবসা করে তার উপর ট্যাক্স লাগবে, ট্যাক্সে পুরো বুঝে যাবো, ঠিক আছে? ইফ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য এগ্রিকালচার সেক্টর ইজ ডিক্রিজেস ইন আ কান্ট্রিজ ইকোনমি, ঠিক আছে? If the contribution of the agriculture sector is decreased in a country's economy, যদি কোনো কান্ট্রির ইকোনমিতে এগ্রিকালচার সেক্টরের যদি যোগদানটা দিন দিন কমে যায়, then what conclusion can be drawn? কোয়েশ্চেনটাকে বুঝ, মানেটা বল আমাকে। কোনো একটা দেশের ইকোনমিতে যদি এগ্রিকালচার সেক্টরের অবদানটা যদি দিন দিন কমতে থাকে, তাহলে ওখান থেকে কি আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি? ঠিক আছে, সিদ্ধান্তে এবার যাইছি। তো সিদ্ধান্ত, প্রথম সিদ্ধান্ত লিখবো, দ্য কান্ট্রি ইজ গ্রোয়িং ইন দ্য ডিরেকশন অফ বিং আ ডেভেলপড নেশন। বি, দ্য কান্ট্রি ইজ মুভিং টুয়ার্ডস বিকাম ডেভেলপিং নেশন, মানে কান্ট্রি কি ডেভেলপিং নেশনের দিকে যাচ্ছে। সি, দ্য কান্ট্রি ইজ মুভিং টুয়ার্ডস বিকাম লেস ডেভেলপড নেশন। ডি, দ্য ইকোনমিক গ্রোথ রেট অফ দ্য কান্ট্রি হ্যাজ স্টপড। কি হবে অ্যান্সার? বি লক করে দেবো। প্রিয়াঙ্কা, বি মনে হচ্ছে, লক করে দিচ্ছি। তাহলে তোদের কারো কিছু মনে হচ্ছে? সবাই পারছো না? আদিত্য ভালো করে পড়েলে। বর্ণালী বুঝতে পারছিস? বি, সবারই বি মনে হচ্ছে, কে জানি কেন মনে হচ্ছে। ভাই এ হবে অ্যান্সার, এ। তোরা কেউ বলতে পারবি না। আগে ভালো করে বুঝ, দ্য কান্ট্রি কোয়েশ্চেনটা কি বলেছে, যে ভেবেছিলিস কিন্তু ওখানে অ্যান্সারটা করে আসতে পারবি না, অ্যান্সারটা ওখানে করে আসতে পারবি না, বুঝতে পারলি? ওখানে অ্যান্সারটা করে আসতে গেলে, কারণ ওখানে নেগেটিভের ভয় আছে, ওই জন্যই ভাবতে, এখানেই যে ভাববি। তো কেসটা এখানে আছে, দ্য কন্ট্রিবিউশন অফ দ্য এগ্রিকালচার সেক্টর ইজ ডিক্রিজ ইন আ কান্ট্রি ইকোনমি, হোয়াট দ্য কনক্লুশন ক্যান বি। বলছে জিডিপি, তাই তো? জিডিপি ধরলে আবার 100, কারো হাই জিডিপি, তো জিডিপি ধরে নে প্রচুর আছে, কিন্তু কত সেক্টর? প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি, তাই না? তো প্রাইমারি মানে এগ্রিকালচারের জিডিপিটা আমরা কম পাচ্ছি, সার্ভিস সেক্টরে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই এগুলো বেড়ে যাচ্ছে। তাহলে এখানে ধর আমরা হয়ে গেছে 1%, তাহলে এখানে কত আছে? বা 2%, তাহলে এখানে বাকি কত আছে? 49, তাই তো?
তার মানে হচ্ছে এই সব জায়গায় ইকোনমিটা যাচ্ছে, তাই না? তো যখনই কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ইকোনমি যখন যাবে এই সব জায়গায়, মানে কি, মানে ইন্ডাস্ট্রি সেক্টর, সার্ভিস সেক্টর, মানে এগ্রিকালচারের আর কোনো প্রাধান্য নেই ওখানে সেরকম ভাবে। যেমন ইউএসএ, দাঁড়া এক সেকেন্ড, ইকোনমিক্স ভাষায় যেমন মানে কোন জায়গাটা বেশি ডেভেলপ, তোমাদের গ্রামটা না এখানটা? কিন্তু এখানে চাষ হচ্ছে, তো এখানটা ডেভেলপ বলছি আমরা। সেম জিনিস ইকোনমিতে তো হবে না, এটা দেশেরও তো হবে, এটা তো ভাব আগে। তারপরে তুমি এখানকার খাবারটা তোমাকে গ্রামের লোকগুলোই দেবে, সেটা আলাদা ব্যাপার। আমেরিকার খাবার হয়তো আমরাই পৌঁছাচ্ছি। এই জন্যই তো আমি বলেছি, আমি এখানে এটা ভালো করে পড়তে হবে। কোয়েশ্চেনটা কি বলেছে, যে বারবার পড়তে হবে যে দা কি, ইফ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য এগ্রিকালচার সেক্টর, তার মানেই বলে দিচ্ছে যে এগ্রিকালচারের সেক্টর মানে বাকিগুলো বেশি কন্ট্রিবিউট করছে। এখানে কথাটা দেখ, দ্য কন্ট্রিবিউশন মানে পার্সেন্টেজটা ঠিক আছে, এখানে যা জিডিপি আছে আছে, কিন্তু এর কন্ট্রিবিউশনটা কমে যাচ্ছে। তো কার তুলনা আমি করতে বলেছি, কারোর তো একটা তো তুলনা করতেই হবে। তো কমছে, কার তুলনায় কমছে? এদের তুলনায়। আমি অ্যাকচুয়াল জিডিপি কমে যাচ্ছে তো বলিনি কোয়েশ্চেনটা এখানে। হ্যাঁ, জিডিপি কনস্ট্যান্ট থাকছে, ও ধরলে 2 ট্রিলিয়ন 2.6 ট্রিলিয়নই আছে, বুঝতে পারলি? কিন্তু আমাদের 14% এগ্রিকালচার, ওটা হয়ে গেছে 2%। দ্যাটস মিন কি, ওটা ডেভেলপডের দিকে যাচ্ছে। কিন্তু তোমার তার সাথে জিডিপি যদি কমে যায়, ন্যাশনাল ইনকাম যদি কমে যায়, তখন তুমি কিন্তু আন্ডার ডেভেলপড হয়ে যাবে। কোয়েশ্চেনটা কমলে তোমার সব পার্সেন্টেজই কমবে। এখানে শুধু বলছে এইটা কমে যাচ্ছে এদের তুলনায়, কোয়েশ্চেনটা হচ্ছে এইটা। তো এইটা যদি এদের তুলনায় কমে তাহলে ডেভেলপ হবে, আর যদি সবটাই কমে যায়, এটাও কমে যায়, বা এই যে জিডিপির পার্সেন্টেজটাই কমে যায়, বা ন্যাশনাল ইনকাম পার্সেন্টেজই কমে যায়, তখন ও আবার আন্ডার ডেভেলপ দিকে আসবে। ডেভেলপ থাকলে ডেভেলপিং হবে, তারপর আন্ডার ডেভেলপ হবে, একটা সময় মাটিতে মিশে যাবে। কোয়েশ্চেনগুলো একটু ভেবে চিন্তা করতে হবে, ঠিক আছে? বল। ধরো 3 টাইপের ডেফিনিট মানে আছে, ধরো আন্ডার ডেভেলপ, ডেভেলপিং আর ডেভেলপ। তো তাদের মধ্যে কোন ক্যাটাগরিতে ফেলবো? হ্যাঁ, এগ্রিকালচার উপর যারা ডিপেন্ড করবে, আন্ডার ডেভেলপ মানে কি, যারা পুরোপুরি এগ্রিকালচার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এখনো একটা দেশের নাম বলতে পারবি আগে? তুই ভাব যে এগ্রিকালচার উপর শুধু ডিপেন্ডেন্ট, এরকম কোনো দেশ নেই। তো কিছুটা মধ্যে আফ্রিকান কান্ট্রিগুলোতে কিছু তাহলে কিসের মধ্যে পড়ছে? আন্ডার ডেভেলপ। তুই জানিস অ্যান্সারটা, আমাকে কেন বলাচ্ছিস? আর তাহলে ধরো মানে যারা ধরো সার্ভিস তারা ডেভেলপ, হ্যাঁ, মানে ডেভেলপিং হতে পারে, যেন ইন্ডিয়া, হ্যাঁ ডেভেলপিং হতে পারে সার্ভিস সেক্টর। কিন্তু পুরোপুরি যদি কন্ট্রিবিউশন এদিকে থাকে, আমাদের এখনও 14% আছে, যেটা পুরোপুরি কমে যাচ্ছে। আমরা ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি, এটা ডেভেলপ দিকে যাচ্ছে, তাই না? এটা এখন যতই কমে, কীভাবে যাচ্ছে, কেন ডেভেলপিং হলো, কেন ওটা এগ্রিকালচার সেক্টরটা কমে যাচ্ছে। এগুলো অন্যদিক দিয়ে দেখলে অনেক খারাপ, বুঝতে পারলি? জন্মাচ্ছি প্রচুর, খাবার প্রডিউস করছি না, বুঝতে ভাবে। হ্যাঁ, সব দিক দিয়ে খারাপ, কিন্তু অ্যাকচুয়াল দেখ আমাদের এই কলকাতা দেখ, এখানকার যে স্টাইল, এখানকার যে স্ট্রাকচার, তো একদিক দিয়ে দেখলে তো সবই খারাপ গ্রামের তুলনায়। কিন্তু উন্নত কোন জায়গাটা? হ্যাঁ, মানুষ তো থাকবে এই জায়গাটায়, ডেভেলপড এই জায়গাটায়। এই জিনিসটা ইকোনমিক্সে একটা দেশেরও কাজ করে, কিন্তু অ্যাকচুয়াল তো গ্রামের রেসপেক্টে তো সবই খারাপ। এখানে চাষ হচ্ছে, অ্যাকচুয়াল যারা খাচ্ছে সেটা গ্রাম থেকে এনে দিচ্ছে এদেরকে, তাই না? সকাল থেকে কি বলে বল, শান্তিপুর রানাঘাট থেকে ট্রেন ঢুকছে, কত খাবার ঢুকছে, তাই না? আবার ওখানকার ছেলে পেলে আসে এখানে মেসে থাকছে, বুঝতে পেরেছি কেসটা? তুই ভাব জিনিসটা, মেকানিজমটা কেমন না? এই মেকানিজমটাই পুরো ফল্ট আছে, বুঝতে পারলি? কোথায় ফল্ট আছে আমাদের, কোথায়? গ্রামকে কি করে ডেভেলপ করা হয়? হ্যাঁ, গ্রামটাকে তো ডেভেলপ করতে হবে না? গ্রাম যখন ডেভেলপ হবে তখন তো গ্রাম কলকাতার মতো হয়ে যাবে। গ্রামে চাষ হবে না, ডেভেলপের সংজ্ঞাটাই মানে একটু ডেভেলপের সংজ্ঞাটাতে ভুল আছে। না, সংজ্ঞাতে কোনো ভুল নেই, কোনো সংজ্ঞাতে ভুল নেই। তোরা অ্যাকচুয়াল বুঝতে পারছিস না, মানে আলটিমেট ডেভেলপ কি, এটা হচ্ছে তোদের কোশ্চেন, তাই না? সব কিছু এটাই ভাবছে, হ্যাঁ, যে কৃষিকাজ বন্ধ হয়ে গেলে ডেভেলপ কি করা হয়, তাহলে খাবো কি? তাহলে নিশ্চয়ই আমরা কোন আমাদের জানিস যখন একটা আলটিমেট ধরলে কি জানিস, আমাদের যারা অ্যাস্ট্রোনট আছে তারা কিছু খায় না, মানে যে খায় সেটা আমরা হয়তো একদিনে খেলি। অ্যাস্ট্রোনট যারা আছে, যে যাচ্ছে আকাশে 3 বছর থাকছে, ক্যাপসুল ট্যাবলেট খেয়ে তো বেঁচে আছে। নিশ্চয়ই মানুষ এমনি কিছু আবিষ্কার করবে, কিছু আস্তে আস্তে যেতে যেতে, মানে হয়তো ক্যাপসুল খেলো, স্বাদ মিটে গেল, মাংসের ক্যাপসুল মেরে দিলাম, পুরো মনে হবে পুরো মাংস খেলাম, পুরো
মানে বায়োলজিক্যাল চেঞ্জ হয়ে গেলে সব হয়ে গেলে পুরো ওরকম পেটটা ফুলে যাবে, কোথাও যেতে ইচ্ছে করবে না, ঘুমিয়ে দেবো, ঘুম পাবে। তো আস্তে আস্তে আমরা এদিকে এগোচ্ছি ভাই, চাপ নিতে ওই দিনটা বেশি দিন নেই। রান্না করতে হবে না, তাহলে কি চাষবাস আসলে লাগবে? আর লাগবে না, নিশ্চয়ই ওইদিকে এগোচ্ছে। লাস্টে আস্তে আমরা সবাই পৃথিবীতে একদিন তো ধ্বংস হবে, পৃথিবীতে একদিন তো আমাদের ছাড়তে হবে, তো ছেড়ে চলে যাবো, কোথায় গল্প কি আছে। হ্যাঁ, তো এই যে ডেভেলপ প্রসেস এগুলো তো হবে ফার্দার। আর ওরা কি করবে ওটা ওরা খুঁজছে, বুঝতে পারলে? কোথাও শেষ নেই ভাই এটার। তা আমরা এখন এইটাকে ছেড়ে ওইদিকে যাওয়ার চেষ্টা করছি। ডেভেলপমেন্ট বলে কিছু নেই। না, আলটিমেট ডেভেলপ তুই বলতে পারবি না, ও আলটিমেট ডেভেলপ এটার পর এটা কি, কারণ একটার পর একটা আমাদের খোঁজ তো চলছেই না, যেখানে আলটিমেট ডেভেলপমেন্ট ইকুয়েশন আসে না। আজকে যদি চাঁদে কিছু লোক যদি বাড়ি বানায়নি, স্ট্রাকচার হেভি বানায়নি, তো আমরা ভাই আন্ডার ডেভেলপ, ইউএস আন্ডার ডেভেলপ হয়ে যাবে, তাই না? তো এগুলো আমরা কখনোই করতে পারি না, বুঝতে পেরেছিস? তো এখানে ডেফিনেশন তো অ্যাপ্লাইডই হবে না, তুই কোনো ডেফিনেশনে অ্যাপ্লাইড হবে না, কিন্তু তাও ইকোনমিক্স ভাষা এগুলো করতে হবে আমাদেরকে, ঠিক আছে? দেখি আর কিছু বাকি আছে কিনা। জানিস আমরা যা খরচা করি জিডিপির মধ্যে, জিডিপি কম্পোনেন্টের মধ্যে সব থেকে বেশি কি কম্পোনেন্ট থাকে? হাউস হোল্ড কনজামশন 59% এখানে, তারপরে থাকে গভর্নমেন্ট কনজামশন, যার এখানে হচ্ছে 11.5%, বুঝতে পারলি? ওখানে হ্যাঁ হাউস হোল্ড মানে এই আমরা চাল ডাল